নমস্কার বন্ধুরা, আমি গৌতম। আজ আমরা কথা বলবো এমন একটি সামরিক প্রজেক্ট নিয়ে যার নাম শুনলেই পাকিস্তানের নীতি নির্ধারকরা ঘুম হারাবে। কারণ ভারতের পশ্চিম সীমান্তে গড়ে উঠছে এমন এক এয়ারবেস যা শুধু গুজরাটের নয়, পুরো দক্ষিণ এশিয়ার স্ট্র্যাটেজিক ব্যালেন্সই পাল্টে দিতে চলেছে। হ্যাঁ, আমি বলছি ভারতের নতুন প্রতিরক্ষা দুর্গ গুজরাটের দিশা এয়ারবেসের কথা। এটি শুধু একটি রানওয়ে নয়, বরং পাকিস্তানের জন্য এক বাস্তব দুঃস্বপ্ন হতে চলেছে। ভারত 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় থেকেই বুঝেছিল যে যুদ্ধক্ষেত্রে বিজয়ের চাবিকাঠি হলো আকাশের দখল। সেই যুদ্ধেই ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বিমান বাহিনীকে প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেয়। মাত্র 13 দিনে ভারতীয় এয়ারফোর্স প্রায় 6000-এরও বেশি এয়ার স্ট্রাইক চালায়, যেখানে পাকিস্তান পাল্টা দিতে পেরেছে মাত্র 3000-এর মতো। এর ফলে পাকিস্তানের 10টি এয়ারবেস সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং প্রায় 75টি যুদ্ধ বিমান ভূপাতিত হয়। পাকিস্তানের রেডার সিস্টেম প্রায় সম্পূর্ণ বিকল হয়ে পড়ে এবং ভারতীয় বিমান বাহিনী তখন আকাশে একচ্ছত্র আধিপত্য কায়েম করে। সেই থেকেই ভারতীয় প্রতিরক্ষা কৌশলে একটি বিষয় পরিষ্কার, যে যুদ্ধ জিততে হলে আগে আকাশ জিততে হবে। আর সেই দর্শনই আজ তৈরি হচ্ছে দিশা এয়ারবেস, এমন একটি ঘাঁটি যেখান থেকে যুদ্ধ শুরু হবে শত্রুর আকাশেই। গুজরাটের বনাসকাঁটা জেলার দিশা শহরের কাছে এই এয়ারবেস তৈরি হচ্ছে, যা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 130 কিলোমিটার দূরে। অর্থাৎ এখান থেকে ভারতীয় ফাইটার জেট মাত্র কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তানের করাচি, হায়দ্রাবাদ বা সুক্কুর শহরের আকাশে পৌঁছে যেতে পারে। অন্যদিকে পাকিস্তানের মিরপুর খাস, শাহবাজ, মাসরুর এয়ারবেস, এই 3টি ঘাঁটি দিশার স্ট্রাইক রেঞ্জের মধ্যেই পড়ে। পাকিস্তান বর্তমানে প্রায় 85টি F-16, 135টি JF-17 থান্ডার এবং 50টির মতো পুরনো মিরাজ যুদ্ধবিমান ব্যবহার করে। কিন্তু ভারতের কাছে রাফায়েল, সুখোই 30 MKI, তেজস এবং MiG-29-এর মতো আধুনিক প্ল্যাটফর্ম রয়েছে, যা অনেক উন্নত র্যাডার এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম সহ সজ্জিত। দিশা এয়ারবেস তৈরি হলে এই উন্নত ফাইটার স্কোয়াড্রনগুলো পাকিস্তানের সীমান্তে প্রায় মুহূর্তের মধ্যে প্রতিক্রিয়া জানাতে পারবে। এই প্রজেক্টের জন্য ভারত সরকার প্রায় 1000 কোটি টাকা ইনভেস্টমেন্ট অনুমোদন করেছে এবং এটি 4500 একরের বিশাল এলাকা জুড়ে তৈরি হচ্ছে। ভারতের অবকাঠামো উন্নয়নে 2024-25 অর্থবর্ষে মোট বরাদ্দ হয়েছে 6.21 লক্ষ কোটি টাকা, যা দেশের জিডিপির প্রায় 1.9%। এই বিপুল বাজেটের মধ্যেই দিশা এয়ারবেসের মতো প্রকল্পগুলি অগ্রাধিকার পেয়েছে। এখানে থাকবে 12,000 ফুট লম্বা রানওয়ে, যা ভারতের অন্যতম দীর্ঘ সামরিক রানওয়ে হিসেবে ব্যবহৃত হবে। একই সাথে থাকবে ভূগর্ভস্থ হ্যাঙ্গার এবং আধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম, যেমন আকাশ এনজি এবং অস্ত্রা এয়ার টু এয়ার মিসাইলের ডিপ্লয়মেন্ট জোন। দিশা এয়ারবেস শুধু প্রতিরক্ষা নয়, এটি ভারতের স্ট্র্যাটেজিক অবস্থানকেও আরও শক্তিশালী করে তুলবে। প্রথম উদ্দেশ্য, পাকিস্তান ও আমেরিকার সামরিক সহযোগিতার জবাব দেওয়া। 2002 সাল থেকে 2018 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সন্ত্রাস দমনের নামে দিয়েছিল প্রায় $33 বিলিয়ন, যার মধ্যে 14 বিলিয়ন সরাসরি সেনা সহায়তায় ব্যবহার করা হয়েছে। কিন্তু বাস্তবে পাকিস্তান সেই অর্থের বড় অংশ ব্যবহার করেছে জঙ্গি সংগঠনগুলিকে পুষ্ট করতে। ট্রাম্প সরকার সেই সাহায্য বন্ধ করলেও বাইডেন প্রশাসন 2022 সালে পাকিস্তানের F-16 বহরের আধুনিকীকরণের জন্য আরও $450 মিলিয়ন অনুমোদন দেয়। এই F-16 বিমানগুলো আজ পাকিস্তানের এয়ার পাওয়ারের মূল ভিত্তি। তাই দিশা থেকে ভারতের ফাইটার স্কোয়াড্রনগুলো সহজেই এই 3 এয়ারবেসকে মধ্য আকাশে ধ্বংস করার ক্ষমতা রাখে। দ্বিতীয় উদ্দেশ্য হলো গুজরাটের অর্থনৈতিক করিডোরগুলোকে সুরক্ষা দেওয়া। গুজরাট ভারতের শিল্প উৎপাদনের প্রায় 18% অবদান রাখে। রাজ্যের মোট রপ্তানি 2023 সালে দাঁড়িয়েছে 1.4 ট্রিলিয়ন টাকায়, যার মধ্যে পেট্রোকেমিক্যাল, ডায়মন্ড, টেক্সটাইল এবং কেমিক্যাল পণ্য প্রধান। আহমেদাবাদ এবং ভাদোদরায় রয়েছে ভারতের বৃহত্তম ইলেকট্রনিক ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি, যা দেশের পাওয়ার সেক্টরে 35% অবদান রাখে। ভাবনগর আবার ভারতের সল্ট এবং ডায়মন্ড প্রসেসিং ইন্ডাস্ট্রির কেন্দ্র। এই শহরগুলো পাকিস্তানের বিমান রেঞ্জের মধ্যে থাকলেও দিশা এয়ারবেস গড়ে ওঠায় পুরো পশ্চিম ভারতের ইন্ডাস্ট্রিয়াল জোন এখন নিরাপদ ছাতার নিচে থাকবে। আর বিপরীতে পাকিস্তানের করাচি এবং সুক্কুরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রগুলো ভারতের র্যাডারে চলে আসবে।
যা একটি কৌশলগত ভারসাম্য তৈরি করবে। তৃতীয় উদ্দেশ্য হলো সীমান্ত নজরদারি এবং তথ্য সংগ্রহ। গুজরাট পাকিস্তান সীমান্ত প্রায় 500 কিলোমিটার এবং রাজস্থানের সীমান্ত প্রায় 1100 কিলোমিটার লম্বা। এই সীমান্তে প্রায় প্রতিদিন বিএসএফ 70 থেকে 80টি ইনফিল্ট্রেশন প্রচেষ্টা শনাক্ত করে। দিশা এয়ারবেস থেকে ভবিষ্যতে মোতায়েন করা হবে হেরন মার্ক 2 ড্রোন এবং নেত্রা অ্যাওয়াক্স বিমান, যা 30,000 ফুট উচ্চতা থেকে একসাথে 200 কিলোমিটার দূরের শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করতে সক্ষম। সার্ক্রিক অঞ্চল, যা 96 কিলোমিটার লম্বা এবং সম্ভাব্য তেল গ্যাস রিজার্ভে সমৃদ্ধ, যেখানে 24 ঘন্টা নজরদারি সম্ভব হবে। দিশা থেকে চালানো র্যাডার সিস্টেম ভারতের রেসপন্স টাইমকে কমিয়ে আনবে মাত্র 7 মিনিটে, যা আগের তুলনায় 3 গুণ দ্রুত। চতুর্থ উদ্দেশ্য হলো প্রতিরক্ষা ঘাঁটির মধ্যে থাকা ফাঁক পূরণ এবং দুর্যোগ মোকাবেলায় সহায়তা করা। গুজরাটের ভুজ এয়ারবেস এবং রাজস্থানের উত্তর লাইনের মধ্যে 355 কিলোমিটারের ব্যবধান ভারতের প্রতিরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা ছিল। দিশা এই ফাঁক পূরণ করবে। পাশাপাশি গুজরাট প্রাকৃতিক দুর্যোগ প্রবণ রাজ্য। 2017 সালের বন্যা পরিস্থিতিতে রেস্কিউ অপারেশন এখন অনেক দ্রুত হবে। নতুন এয়ারবেসটি নিজেই ফ্ল্যাট প্রুফ ডিজাইনে তৈরি হচ্ছে, যেখানে উচ্চতা নির্ভর রানওয়ে, ওয়াটার ড্রেনেজ এবং রিইনফোর্স কন্ট্রোল টাওয়ার ব্যবহৃত হচ্ছে। দিশা এয়ারবেসের ইতিহাসও দীর্ঘ। 1983 সালে জমি বরাদ্দ হয়েছিল। 2000 সালে সরকার প্রকল্প অনুমোদন দেয়, কিন্তু দীর্ঘদিন রাজনৈতিক জটিলতায় আটকে ছিল। অবশেষে 2018 সালে এটিকে ন্যাশনাল সিকিউরিটি প্রায়োরিটি প্রজেক্ট ঘোষণা করা হয়। বর্তমানে নির্মাণ দ্রুত গতিতে চলছে এবং 2026 সালের মধ্যে এটি সম্পূর্ণ কার্যকর হবে। সম্পূর্ণ হলে এটি পশ্চিম ভারতের বৃহত্তম ট্যাকটিক্যাল এয়ারবেস হবে, যেখানে প্রায় 3000 সামরিক কর্মী এবং 50টির বেশি যুদ্ধ বিমান থাকবে। সব মিলিয়ে দিশা এয়ারবেস শুধু একটি এয়ারফিল্ড নয়, এটি ভারতের আত্মবিশ্বাস, কৌশলগত দূরদর্শিতা এবং ভবিষ্যতের প্রতিরক্ষা শক্তির প্রতীক। পাকিস্তান যতই বিদেশি অস্ত্র কিনুক না কেন, ভারত জানে শক্তির আসল উৎস বাইরে নয়, নিজের ভেতরে। কারণ শক্তি আসে অস্ত্র কেনা থেকে নয়, অস্ত্র তৈরি করা থেকে। আর ভারত তৈরি করছে। ভারত এখন আত্মনির্ভর হচ্ছে। তাহলে বন্ধুরা, আপনাদের কি মনে হয়, দিশা কি সত্যি পাকিস্তানের জন্য বড় দুঃস্বপ্ন হয়ে উঠবে? আপনাদের মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।